নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এবং সমগ্র মার্কেটে একটা বড় পতন দেখা গেছে এবং নিফটি ফিফটি আজকের দিনে 0.9% পড়ে বন্ধ হয়েছে। আর যদি দেখেন, গ্লোবাল মার্কেট কিন্তু এই সময় ভালো পারফরমেন্স দেখাচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়ার যে মার্কেট এটাই কিন্তু খারাপ পারফর্ম করছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? দেখুন, এর পেছনে সলিড কোনো কারণ নেই, কিন্তু আপনি যদি খুঁজতে যান তাহলে মোটামুটি 5টা কারণ আপনি দেখতে পাবেন। তো চলুন এক এক করে 5টা পয়েন্ট ডিটেলসে আলোচনা করি। প্রথমেই যদি দেখেন, এই এফআইআই দের হেভি সেলিং এটা কিন্তু ভারতীয় মার্কেটের ওপর একটা বড় প্রেসার তৈরি করছে। এই মাত্র দেখতে পাচ্ছেন, মাত্র 5 দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু বড় বড় পরিমাণে শেয়ার বিক্রি করেছে। আর কেনার সময় তো দেখতে পাচ্ছেন 300 কোটি 77 কোটি এরকম কিনছে, আর বেচার সময় দেখতেই পাচ্ছেন 1600 কোটি 3,500 কোটি 4,200 কোটির শেয়ার বিক্রি করছে। তবে শুধুমাত্র ডিআইআই এরাই কিন্তু ভারতীয় মার্কেটকে যা হোক করে ধরে রেখেছে। আর আগেও অনেকবার বলেছি, ভারতীয় মার্কেটকে ওপরে যেতে গেলে এই এফআইআই দের ফিরে আসাটা এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই এফআইআই দের এত সেলিং কেন তৈরি হচ্ছে, তার পেছনে যে কারণ সেটা হচ্ছে ইন্ডিয়া রুপি সেটা দুর্বল হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া রুপি আজকেও সামান্য বেড়ে এখনো পর্যন্ত 86.51-এর উপরে চলছে। তো এই ইন্ডিয়ান রুপি পারলে এফআইআই দের সেলিং কেন বাড়ছে? দেখুন, যখন ইন্ডিয়ান রুপি কিছুদিন আগে 84-র কাছাকাছি চলছিল, তখন এফআইআই দের $1 তৈরি করতে 84 টাকা লাভ করতে হতো। আর এখন সেই $1 তৈরি করতেই 86 টাকা 50 পয়সা তৈরি করতে হচ্ছে। তো আপনার মনে হতে পারে, এই 84 টাকা 86 টাকা 50 পয়সা এদের মধ্যে ডিফারেন্স কতটুকুই বা থাকবে, এ তো সামান্য ডিফারেন্স। কিন্তু দেখুন, এই এফআইআই রা এরা কিন্তু একটা প্রচন্ড পরিমাণে টাকা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে রেখেছে। তো এই ইন্ডিয়ান রুপি যত বেশি দুর্বল হবে, এদের যে প্রফিট সেটা কিন্তু ততই কমবে। এরপরে ধরুন ইন্ডিয়ান রুপি এটা তার শক্তি হারিয়ে আবার 88-র কাছে চলে গেল, তখন কি হবে? তখন এফআইআই দের $1 প্রফিট করতে গেলে ভারতীয় মূল্যে 88 টাকা ইনকাম করতে হবে। মানে এফআইআই রা তাদের যে প্রফিট সেটা সুরক্ষিত রাখার জন্যই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এই সেলিং তৈরি করছে। এই ইন্ডিয়ান রুপি আবার যদি তার শক্তি ফিরে পায়, এই 86.51 থেকে আস্তে আস্তে 85-84-র কাছে নেমে আসে, তখন কিন্তু এফআইআই দের যে সেলিং সেটা বন্ধ হবে এবং তাদের তরফ থেকে বাইংও আসবে। এক বছরেও যদি দেখেন, দেখতে পাচ্ছেন 1 বছর আগে এই যে ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 83 টাকা 74 পয়সার কাছে ট্রেড করছিল। তো সেইখান থেকে যদি দেখেন, এই 1 বছরে ইন্ডিয়ান রুপি 3.26% দুর্বল হয়ে পড়েছে। তো এফআইআই দের সেলিং এর এটাই কিন্তু সব থেকে বড় কারণ। এরপরে যদি দেখেন, এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে এবং তার মধ্যেও যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় কারণ। দেখুন, এই যে ট্রেড ডিল হচ্ছে, এর মধ্যে দুটো দেশই কিন্তু সুবিধা চাইবে। তো ভারতও চাইবে আমেরিকান মার্কেটে তাদের যে প্রোডাক্ট সেইগুলো যাতে আরো বেশি করে বিক্রি করা যায়। তো সেই রকম আমেরিকাও কিন্তু চাইবে তাদের দেশের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেইগুলো যেন ইন্ডিয়ান মার্কেটে আরো বেশি বিক্রি করা যায়। তো এই ট্রেড ডিলের ব্যাপারটা নিয়ে দুটো দেশের মধ্যে এখনো কোনো ফাইনাল কনফার্মেশন আসছে না, কারণ দুটো দেশই কিন্তু আরো বেশি চাইছে। এইখানে দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল স্টিল পেন্ডিং, ইজ ট্রাম্প আস্কিং ফর টু মাচ। মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ভারতীয় মার্কেটে অনেক কিছুই চাইছেন। যদি ডিটেলসও দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন দা ইউএস ইজ পুশিং ফর মোর অ্যাক্সেস টু ইন্ডিয়াস এগ্রিকালচার মার্কেট। মানে এই ইন্ডিয়ার এগ্রিকালচার মার্কেটকে এই আমেরিকা যাতে ক্যাপচার করতে পারে, সেরকম ডিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প চাইছেন। এর সঙ্গে সঙ্গে আমেরিকার যে জিন মডিফাইড ক্রপস রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে, তারপর কর্ন, তারপর সোয়াবিনস, তারপর যে অ্যাপেলস, আলমন্ডস, এর সঙ্গে সঙ্গে যে ইথানল, এর যে মার্কেট সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরো বেশি করে চাইছে। তো সেদিক থেকে দেখতে গেলে ভারতের যে সরকার তারা কিন্তু এগুলো চাইছে না, কারণ দেখুন, ভারত একটা কৃষি প্রধান দেশ। তো আমেরিকা যদি এই প্রোডাক্ট গুলো বেশি করেই ভারতের মার্কেটে পাঠায়, তাহলে আমাদের ভারতের যে কৃষি ক্ষেত্র আছে সেইখানে কিন্তু অনেকটা নেগেটিভ এফেক্ট পড়বে। দেখতেই পাচ্ছেন, ওয়াশিংটন ইজ অলসো সিকিং কাটস ইন ট্যারিফ। মানে আমেরিকা থেকে এই যে সমস্ত প্রোডাক্ট গুলো ইন্ডিয়াতে আসে তাদের উপর কিন্তু হাই ট্যারিফ লাগানো আছে। তো আমেরিকান সরকার চাইছে এই প্রোডাক্ট গুলোর উপর এই যে ট্যারিফ সেটা যেন ভারতের সরকার কমিয়ে দেয়। তো এইখানেই ভারত ইজ নট উইলিং টু অ্যালাউ, মানে ভারত কিন্তু এগুলো চাইছে না। তো এই কারণের জন্য যে ট্রেড ডিল সেটা ঝুলে রয়েছে। এরপরে Q1 রেজাল্টের যে সিজন সেটা তো অবশ্যই দায়ী। প্রথমত যদি দেখেন, প্রথম দিকে যে সমস্ত কোম্পানিগুলো তাদের Q1 রেজাল্ট নিয়ে আসছিল সেগুলো কিন্তু খুবই খারাপ এসেছিল। তারপরে মাঝে কিছু কোম্পানি ভালো রেজাল্ট দেখালেও আবার যে সমস্ত কোম্পানিগুলো রেজাল্ট দেখাচ্ছে সেগুলো কিন্তু খুবই খারাপ আসছে। এমনকি যে সমস্ত কোম্পানিগুলো ভালো রেজাল্ট দেখাচ্ছে তারপরেও কিন্তু সেই শেয়ারগুলোর ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে।
আর যেইগুলো খারাপ রেজাল্ট দেখাচ্ছে সেগুলো তো আরো বেশি পড়ছে। মানে এই কোয়ার্টার ওয়ান রেজাল্টের পর ভারতীয় মার্কেটে কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না, বরঞ্চ বেশি প্রেসারই তৈরি হচ্ছে। এরপরে ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন, এটাও একটা ফ্যাক্টর করছে। আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের অনেক সেক্টরই কিন্তু তাদের যে অ্যাভারেজ পি তার থেকে অনেকটা উপরেই ট্রেড করছে। এছাড়াও যদি নিফটি ফিফটির মধ্যে দেখেন, দেখতে পাচ্ছেন 6 মাসের যে অ্যাভারেজ পি সেটা 21.5 কিন্তু সেখানে বর্তমান যে পি এটা 22.15। মানে আমাদের যে নিফটি সেটাও কিন্তু সামান্য হলেও বেশি ভ্যালুয়েশনে ট্রেড করছে। আর আজকে যে মার্কেট এতটা পড়েছে তার পেছনে কিন্তু একটা বড় সাইকোলজিক্যাল লেভেলও কাজ করছে। তো আপনারা জানেন এই যে রাউন্ড ফিগার গুলো রয়েছে, এই 24,000 বলুন, 24,500, তারপর 25,000, 25,500, এই লেভেল গুলোতে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। তো যেহেতু আজকে মার্কেট এই নিচে নেমে গেছে তার কারণের জন্যই কিন্তু আরো বড় পতন লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিচের দিকে 24,800 এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, যেটা দেখতেই পাচ্ছেন বর্তমান দাম থেকে মাত্র 37 পয়েন্ট নিচে। আর এই 24,800 এটা ভেঙে গেলে একটা বড় সেলিং প্রেসার কিন্তু তৈরি হতে পারে, মানে মার্কেট আরো কিন্তু খারাপের দিকে যেতে পারে। আর এখন ওপর দিকে 25,000 এটাই একটা বড় রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এরপরে বড় বড় যে ইন্ডাইসেস গুলো আছে সেগুলো যদি দেখি, দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি এটাতে 1%-এর কাছাকাছি পড়েছে। তারপর নিফটি নেক্সট 50 এটা 1.5%-এর কাছাকাছি পড়েছে। নিফটি ব্যাংক এটা 1%-এর কাছাকাছি পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.88% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা 1.39% পড়েছে। তারপর 100, 200, 500 এইগুলোও দেখতে পাচ্ছেন সব 1%-এর উপরে পড়েছে। আর যদি দেখেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইগুলোতে তো আরো ভয়ঙ্কর পতন লক্ষ্য করা গেছে। মিড ক্যাপ 50 এটা 1.40% পড়ে গেছে। মিড ক্যাপ 100 এটা 1.61% পড়েছে। তারপর স্মল ক্যাপ দেখুন, স্মল ক্যাপ 100 এটা 2%-এর উপরে পড়া। তারপর যে স্মল ক্যাপ 50 আছে এটাও 2%-এর উপরে পড়েছে। তারপর যে স্মল ক্যাপ 250 রয়েছে এটাও 2% উপরে রয়েছে। মানে আজকে মার্কেটে একটা ডিসেন্ট পতন কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও যদি ওভারঅল মার্কেট দেখেন সেখানেও একটা বড় প্রেসার তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল 3,135 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে। তাদের মধ্যে বেড়েছে মাত্র 591টা এবং পড়ে গেছে দেখতে পাচ্ছেন 2352টা। মানে একটা বাড়া শেয়ারের বিপরীতে প্রায় 4টে কিন্তু পড়া শেয়ার রয়েছে। এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি, নিফটি অটো এটা 1.27% পড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.91% পড়েছে। এফএমসিজি পড়েছে 0.92%। নিফটি আইটি এটা একটা বড় পতন দেখিয়েছে 1.42%। তারপর নিফটি মিডিয়া এটা 2.61%। তারপর যে নিফটি মেটাল এটা পড়েছে 1.64%। তবে ফার্মা সেক্টর আজকের দিনে কিছুটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। নিফটি ফার্মা এটা 0.5% উপরে বাড়া রয়েছে। তারপর পিএসইউ ব্যাংক এটা 1.70% পড়েছে। প্রাইভেট ব্যাংক পড়েছে 0.97%। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স 0.88% পড়ে বন্ধ হয়েছে এবং নিফটি ব্যাংক এটা প্রায় 1%-এর কাছাকাছি পড়ে গেছে। এরপরে এই পড়া মার্কেটেও কিছু শেয়ার আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে আর বেশিরভাগ শেয়ারই তো পড়েছে। তো সেরকমই কিছু শেয়ার আজকে র্যাডারে ছিল, সেগুলো একবার দেখে নেব। প্রথমে যদি দেখেন গ্রাভিটা ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে 3.15% বেড়েছে। তারপর হোম ফার্স্ট ফাইন্যান্স কোম্পানি এটা 1.70% বেড়েছে। আর গতকাল 28% ডাউন হয়ে যাওয়ার পর আজকে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ বা আইএক্স এটা 9.43% বেড়েছে। তো গতকাল এই কোম্পানিটা তার যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করেছিল। তো কোম্পানি সেই রেজাল্টের পরেই এবং এতটা বেশি পড়ে যাওয়ার কারণে আজকের দিনে কিছুটা রিকভারি এসেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, কোম্পানির যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার কিন্তু 13% বেড়েছে। 124 কোটি থেকে বেড়ে হয়েছে 140 কোটি। তবে কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তাহলে 1 কোটি পড়ে গেছে। তারপর ইবিআইটি এটা ইয়ার অন ইয়ার ভালো এসেছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য পড়েছে। তারপর যদি নেট প্রফিট দেখি 93.4 কোটি নেট প্রফিট ছিল, সেখান থেকে বের হয়েছে 113 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 112 কোটি। আর এই মার্কেট কাপলিং চালু হলে এই কোম্পানিটার উপর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তো চলুন সেটাও একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির বিভিন্ন বিজনেস রয়েছে এবং তার মধ্যে কিছু মার্কেট শেয়ার রয়েছে। যদি দেখেন এই যে আরটিএম বা রিয়েল টাইম মার্কেট এদের মধ্যে কোম্পানিটার 100% মার্কেট শেয়ার রয়েছে। মানে এইখানে কিন্তু এই আইএক্স এরা বাদ দিয়ে আরো বাকি কোনো কোম্পানি কাজ করে না। তারপর যে ইলেকট্রিসিটি এন্ড এনার্জি ট্রেডিং মার্কেট শেয়ার এইখানে দেখতে পাচ্ছেন এই আইএক্স এর 83% মার্কেট শেয়ার রয়েছে। মানে এখানে আরো কিছু ছোট ছোট কোম্পানি কাজ করে থাকে। তারপরে যে ডিএএম প্লাস টিএএম মানে ডে অ্যাহেড মার্কেট প্লাস টিএএম মানে টার্ম অ্যাহেড মার্কেট, এইখানে কোম্পানির 94.20% মার্কেট শেয়ার রয়েছে। আর এই যে ডে অ্যাহেড মার্কেট মানে পরবর্তী দিনের জন্য যে মূল্য নির্ধারণ, সেইখানেই কিন্তু এই মার্কেট কাপলিং চালু হলে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তো এইখান থেকে কোম্পানির কতটা বিজনেস আসে তো চলুন সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এই যে মার্কেট সেগমেন্ট সেটা খুলে নিয়েছি। এই যে ডে অ্যাহেড মার্কেট এইখান থেকে কোম্পানির 44% বিজনেস আসে। আর এই মার্কেট
কাবলিং চালু হয়ে গেলে এই যে ডে অ্যাহেড মার্কেট সেগমেন্ট এইখানে 60% পর্যন্ত পতন আসতে পারে। আর এই যে বাকি সেগমেন্ট গুলো রয়েছে, এই যে রিয়েল টাইম মার্কেট, তারপর যে সার্টিফিকেট, তারপর যে রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট, তারপর টার্ম অ্যাহেড মার্কেট, তারপর যে গ্রিন মার্কেট, তারপর ডে অ্যাহেড কন্টিনজেন্সি, এইগুলোতে কিন্তু সেরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। সব থেকে বেশি যে নেগেটিভ ইম্প্যাক্ট এটা পড়বে ডে অ্যাহেড মার্কেটে। এইখানে কোম্পানি তার 60% মার্কেট শেয়ার হারাতে পারে। তো যদি ধরুন এই ডে অ্যাহেড মার্কেট এইখান থেকে কোম্পানিটা 60% মার্কেট শেয়ার হারায়, তাহলে কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু 25 থেকে 30% পর্যন্ত পড়ে যেতে পারে। মানে ধরুন আগে কোম্পানি 100 টাকা রেভিনিউ তৈরি করতো, সেইখানে এই যে কোম্পানির রেভিনিউ সেটা হয়ে যাবে 75 টাকা। তো মার্কেট গতকাল যে একটা বড় পতন দেখিয়ে দিয়েছে, তো এই 75% যদি রেভিনিউ ধরেন বর্তমানের তুলনায়, তাহলে কিন্তু এই যে ভ্যালুয়েশন সেটা এখন ঠিকঠাক জায়গায় রয়েছে। আর এই কোম্পানিটা পরবর্তী দুটো কোয়ার্টারে কিন্তু ভালোই রেজাল্ট দেখাবে। তো পরবর্তী কোয়ার্টার গুলোর যে রেজাল্ট সেটা দেখে কিন্তু এটা আন্দাজ করা যাবে না যে এই কোম্পানির বিজনেসে কিরকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কারণ এই যে মার্কেট কাবলিং সেটা শুরুই হবে 2026 জানুয়ারি থেকে। তো তার পরের যে কোয়ার্টার মানে যে মার্চ কোয়ার্টার, তার রেজাল্ট দেখেই কিন্তু হালকা হালকা অনুমান করা যেতে পারে যে এদের বিজনেসের উপর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তবে এই মার্কেট কাবলিং চালু হলেও সেটা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ চালু হতে 6 থেকে 7 মাস সময় লাগবেই। তো পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারের যে থার্ড কোয়ার্টার থাকবে সেইখানেই কিন্তু যে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট সেটা বোঝা যাবে। এর পরের কোম্পানি অনন্তরাজ লিমিটেড, এই স্টকটা দেখতে পাচ্ছেন শুরুর দিকে প্রায় 9 থেকে 10% পর্যন্ত বেড়েছিল, কিন্তু তারপর মার্কেটের প্রেসারে আস্তে আস্তে পড়তে থাকে এবং দিনের শেষে 1.96% বেড়ে বন্ধ হয়েছে। এই কোম্পানিটা গতকাল তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখিয়েছিল। তো তাদের রেজাল্টের পরেই আজকে এই শেয়ারটাতে এই পজিটিভ রিয়াকশন দেখা গেছে। এরপরে ট্রাইডেন্ট লিমিটেড, এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়ান রেজাল্টের পরে আজকে শুরুর দিকে অনেকটা উপরেই ওপেন হয়েছিল, তারপরেও বাড়ছিল এবং তারপরে মার্কেটের প্রেসারে এটাও আস্তে আস্তে পড়ে যায় এবং দিনের শেষে 0.32% পড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যদি রেজাল্ট দেখেন, দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস বা টপ লাইন এটা ইয়ার অন ইয়ার 2% পড়ে গেছে। 1743 কোটি থেকে পড়ে হয়েছে 1707 কোটি। তবে কোয়ার্টারলি আরো বেশি পড়েছে, কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 1864 কোটি থেকে পড়েছে। তবে কোম্পানির খরচা কম হওয়ার কারণে এই যে ইবিআইটি এটা দেখতে পাচ্ছেন দুটো ক্ষেত্রেই বেড়েছে। 225 কোটি থেকে বেড়ে হয়েছে 292 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 245 কোটি। তারপর যদি নেট প্রফিট দেখেন, প্রায় 74 কোটি থেকে বের হয়েছে 140 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 133 কোটি। মানে কোম্পানির সেলস কমে গেলেও যে এক্সপেন্সেস সেটা কমার কারণে পরবর্তী যে ডেটাগুলো সেগুলো কিন্তু মোটামুটি ভালোই এসেছে। এরপরে ইক্লার্ক সার্ভিসেস লিমিটেড, এটাও গতকাল তার রেজাল্ট দেখিয়েছিল এবং তারপরে গ্যাপ আপ ওপেন হয়েছে আজকের দিনে, তারপরে আরো বেশি বেড়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন সেম একই চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। মার্কেটের প্রেসারের কারণে আবার আস্তে আস্তে নিচের দিকে পড়েছে। এর পরের কোম্পানি ভিমটা ল্যাবস, এইটা আজকের দিনে 17.21% বেড়েছে এবং এর পরে যদি দেখেন এই সারদা করপ, এইটা আজকের দিনে 20% আপার সার্কিল লাগিয়েছে। তো কোম্পানি তার রেজাল্ট পেশ করেছে এই সময় করে দেখতেই পাচ্ছেন প্রায় একটা 5-10 করে এবং তারপরেই এই বড় চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে সেটা দেখে নেব। দেখতেই পাচ্ছেন কোম্পানি এই একটা 10-15 করেই তার রেজাল্ট দেখাবার পরে এরকম বাড়তে শুরু করেছে। তো অ্যাকচুয়ালি কটার সময় ডেটা এসেছে সেটাও আগে দেখবো। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এক্সচেঞ্জকে একটা 6 মিনিটে তাদের যে রেজাল্ট সেটা জানিয়েছে। কোম্পানির যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার 25% বেড়েছে, 785 কোটি থেকে বের হয়েছে 985 কোটি। তবে এর আগের কোয়ার্টারে ছিল 1829 কোটি। তারপর যে ইবিআইটি এটা 77 কোটি থেকে বের হয়েছে 215 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 303 কোটি। তারপর নেট প্রফিট দেখতে পাচ্ছেন 27 কোটি থেকে বের হয়েছে 143 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 204 কোটি। আর নেট প্রফিটের সঙ্গে সঙ্গে ইপিএসও সেম পরিবর্তন লক্ষ্য করা গেছে। তো ইয়ার অন ইয়ার এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে আর এটাকে মার্কেট পজিটিভ ভাবে নিয়েছে। এরপরে যে কোম্পানিগুলো আজকের দিনে বড় পতন দেখিয়েছে সেগুলো দেখবো। এই সোয়ান এনার্জি লিমিটেড, এটা 7.16% পড়েছে। তারপরে ইন্টেলেক্ট ডিজাইন এডিনা, এটা আজকের দিনে 8.98% পড়েছে। তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ইয়ারলি ভালোই এসেছে, তবে কোয়ার্টারলি অনেকটা করেই পড়েছে। সেলস 606 কোটি থেকে বেড়ে হয়েছে 702 কোটি, এর আগের কোয়ার্টার ছিল 726 কোটি। তারপর ইবিআইটি, এটা 119 কোটি থেকে বেড়ে হয়েছে 142 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 202 কোটি। তারপর যে নেট প্রফিট 74 কোটি থেকে বেড়ে হয়েছে 93 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 136 কোটি। তো কোয়ার্টার অন কোয়ার্টার এই যে পড়েছে এটার উপরেই মার্কেট রিয়াকশন দেখিয়েছে। এরপরে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটা দেখতেই পাচ্ছেন একসময় একটা বড় পতন দেখিয়েছে আর কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছে। আর এই ধরনের যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো রয়েছে এদের যে রেজাল্ট
সেগুলো কিন্তু হঠাৎ করে ভালোই আসে এবং হঠাৎ করে খারাপও চলে আসে, কারণ এদের যে রেজাল্ট তার বেশিরভাগই কিন্তু নির্ভর করে ক্রুড অয়েলের দামের উপর। আর ক্রুড অয়েলের দাম দেখতেই পেয়েছিলেন যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন কতটা বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কারণে কিন্তু এদের যে এক্সপেন্সেস সেটাও অনেকটা বেড়েছিল। তো কোম্পানির রেজাল্ট সেটা দেখবো। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 17,095 কোটি থেকে পড়ে হয়েছে 14,812 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 17,249 কোটি। মানে সব দিক থেকে এই যে ডেটা সেটা খারাপ। তারপরে ইবিআইটি, এটা তো মানে একদম কোন জায়গায় চলে এসেছে দেখুন, 663 কোটি থেকে পড়ে হয়েছে 98 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 785 কোটি, মানে ইয়ার অন ইয়ার 85% পড়ে গেছে। আর কোম্পানির নেট প্রফিট তো মাইনাসে চলে এসেছে, 357 কোটি থেকে লসে এসে হয়েছে 40 কোটি, এবং এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল 470 কোটি। মানে প্রতিটা দিক থেকে এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ। এর পরের কোম্পানি এমআরপিএল, এই কোম্পানিটা 17 তারিখে তাদের যে রেজাল্ট সেটা পেশ করেছিল, এবং তারপরে আস্তে আস্তে বড় ভলিটিলিটি তৈরি হচ্ছে, কোনোদিনও বাড়ছে কোনোদিনও পড়ছে, আজকের দিনে 7%-এর কাছাকাছি পড়ে গেছে। এর পরের কোম্পানি আসাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এটা দেখতে পাচ্ছেন শুরুর দিকে একটা বড় পতন দেখিয়েছিল। আজকে যদি দেখেন, আজকে লো লাগিয়ে দিয়েছিল 2266, সেখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে রিকভার করে গেছে। তো এতটা পড়ে যাওয়ার পরেও এতটা বড় রিকভারি কেন আসলো? কারণ এই কোম্পানিতে আজকে 3টে বড় বড় ব্লক ডিল হয়েছে। দেখতেই পাচ্ছেন, আসাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রা শেয়ার্স রিকভার ফ্রম লোজ আফটার 3 লার্জ এফআইআই বাই ইন ব্লক ডিল। মানে এই ব্লক ডিলের মাধ্যমে 3টে বড় বড় এফআইআই কিন্তু এতে বাইং করেছে, এবং 3টে এই এফআইআই এর সঙ্গে সঙ্গে একটা ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডও এতে বাইং করেছে। তো এখনো কিন্তু ফুল ডেটা আসেনি যে কারা এই শেয়ার কিনেছে এবং কারা বিক্রি করেছে আর কত দামে এই ডিল হয়েছে। তো যদি এসে যায় তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করে দেওয়া হবে। এরপরে কেপিন টেকনোলজি লিমিটেড, এটা আজকের দিনে 5.73% পড়েছে। আর এটা তো জানেন শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড একটি কোম্পানি। বিভিন্ন যে আইপিও আছে তখন দেখবেন এরা রেজিস্ট্রার হিসেবে কাজ করে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে দেখতে পাচ্ছেন, ইয়ার অন ইয়ার ভালো এসেছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে। সেলস 238 কোটি থেকে বের হয়েছে 274 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 283 কোটি। তারপর যে ইবিআইটি, এটা 99 কোটি থেকে বের হয়েছে 114 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 122 কোটি। তারপর যে নেট প্রফিট, এটা 28 কোটি থেকে বের হয়েছে 77 কোটি, কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল 85 কোটি। মানে ইয়ার অন ইয়ার ডেটা ভালো এলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে। এরপরে এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড, এটা 8%-এর উপরে পড়েছে। এরও সেম দেখতে পাবেন, ইয়ার অন ইয়ার সব ডেটা ভালো, কিন্তু কোয়ার্টারলি পতন। এই সেলস 4,974 কোটি থেকে বেড়ে 5,170 কোটি হয়েছে, আর এর আগের কোয়ার্টারে ছিল 5,509 কোটি। ইবিআইটি, এটা 302 কোটি থেকে বেড়ে হয়েছে 372 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 414 কোটি। তারপর যে নেট প্রফিট 193 কোটি থেকে বেড়ে হয়েছে 237 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 293 কোটি। তবে কোম্পানিটা তাদের যে গাইডেন্স সেটাও কিন্তু কমিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, এপিএল অ্যাপোলো টিউবস ম্যানেজমেন্ট লোয়ার দ্য ভলিউম গাইডেন্স টু 10-15%। আগেই কোম্পানিটা তাদের যে ভলিউম গাইডেন্স সেটা দিয়েছিল 15 থেকে 20%, তো সেইখান থেকে কমিয়ে করেছে 10.15%। এবং এই যে ইবিআইটি দিয়ে এর যে ফোরকাস্ট সেটা দিয়েছিল 5,000 থেকে 5,000 প্লাস, এবং সেটা কমিয়ে করেছে 4,600 থেকে 5,000। মানে কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু নিজেরাই এটা মনে করছে যে তাদের পরবর্তীকালে এই যে বিজনেস সেটা একটু কমে যেতে পারে, আর এর কারণে এত বড় প্রেসার তৈরি হয়েছে। এরপরে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, এই কোম্পানিরও তার রেজাল্টের পরে 4% এর কাছাকাছি পড়েছে। কোম্পানির যে সেলস, এটা ইয়ার অন ইয়ার সামান্য বেড়েছে এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। 529 কোটি থেকে বেড়ে হয়েছে 547 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 376 কোটি। তারপর যে ইবিআইটি, এটা ইয়ারলি পড়েছে 351 কোটি থেকে পড়েছে 340 কোটি, তবে এর আগের কোয়ার্টারে ছিল 169 কোটি। তারপর যে নেট প্রফিট, এটাও ইয়ারলি অনেকটাই পড়ে গেছে, 274 কোটি থেকে পড়ে হয়েছে 254 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 102 কোটি। এরপরে বাজাজ ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানিটা গতকালটার রেজাল্টের পরে আজকের দিনে 4.81% পড়েছে। আর এই বাজাজ ফাইন্যান্স, এটা পড়লে এর সঙ্গে সঙ্গে যে বাজাজ ফিনসার্ভ এটাও পড়বে। তো এরকমটা কেন বলছি যে বাজাজ ফাইন্যান্স পড়লে বাজাজ ফিনসার্ভ এটাও পড়বে, এরা একই গ্রুপের কোম্পানি বলে কি এমনটা বলছি? এরকমটা কিন্তু না। যদি বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এইখানে যে দেখতে পাচ্ছেন প্রমোটারের কাছে 54% স্টেক রয়েছে, এবং যদি প্রমোটারের ডিটেলস দেখতে যান দেখতে পাচ্ছেন এই যে 54%, এর মধ্যে এই বাজাজ ফিনসার্ভ এদেরই রয়েছে 51.39%। তাই যখনই বাজাজ ফাইন্যান্স এই শেয়ার পড়বে, তার সঙ্গে সঙ্গে এই যে বাজাজ ফিনসার্ভ এর উপরেও কিন্তু সেম এফেক্ট দেখা যাবে। এরপরে গতকাল ইডি রেডের খবর আসার পর থেকে এই রিলায়েন্স গ্রুপের কোম্পানি অনিল আম্বানির যে রিলায়েন্স গ্রুপ, তারা লোয়ার সার্কিটেই চলছে। এই রিলায়েন্স পাওয়ার আজকের দিনেও 5%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে, এবং রিলায়েন্স ইনফ্রা এটাও 5%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে। এরপর যদি নিফটি 50-র মধ্যে দেখি, মাত্র 7খানা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে, এবং 43টা কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। আর যে
কোম্পানিগুলো নিফটি ফিফটির মধ্যে বেড়েছে সেগুলো দেখে নেব। দেখতেই পাচ্ছেন সিবলা এটা 3.17% বেড়েছে। তারপর এসবিআই লাইফ এটা বেড়েছে 2.07%। তারপর অ্যাপোলো হসপিটাল এটা 1.50% বেড়েছে। তারপর ডক্টর রেড্ডি এটা 0.91% বেড়েছে এবং সান ফার্মা এটা 0.59% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে টপ 5 কোম্পানিগুলো বেড়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই এই ফার্মা সেক্টর থেকে বিলং করছে। এবং যে কোম্পানিগুলো পড়েছে এই বাজাজ ফাইন্যান্স এটা 4.28% পড়েছে। তারপর শ্রীরাম ফাইন্যান্স এটা 3.64% পড়েছে। আর আজকে তো শ্রীরাম ফাইন্যান্স এর কোয়ার্টার ওয়ানের রেজাল্টও আছে এবং তার সঙ্গে সঙ্গে বাজাজ ফিনসার্ভ এরও যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটাও মনে হয় আজকেই রয়েছে। তারপর ইন্ডাসইন্ড ব্যাংক এটা 2.64% পড়েছে। বাজাজ অটো পড়ে গেছে 2.58% এবং টেক মাহিন্দ্রা এটা 2.53% পড়েছে। এরপরে যদি রেজাল্ট ক্যালেন্ডার দেখি দেখতেই পাচ্ছেন আজকে রেজাল্ট আছে অ্যাগমি সোলার, তারপর অ্যাভান্টেল, বাজাজ ফিনসার্ভ, তারপর ব্যাংক অফ বরোদা রয়েছে, সিবলার রেজাল্ট রয়েছে, চেন্নাই পেট্রোর তো রেজাল্ট আগেই আলোচনা করলাম, তারপর হোম ফার্স্ট ফাইন্যান্স রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক রয়েছে, লরাস ল্যাব রয়েছে, তারপর এনডিটিভি আছে, ওরিয়েন্ট সিমেন্ট, ওরিয়েন্ট ইলেকট্রিক, তারপর যে পরশ ডিফেন্স, পেট্রোনেট আছে, পুনাওয়ালা ফিনকর্প আছে, রিলায়েন্স ইনফ্রার আছে, তারপর এসবিআই কার্ড রয়েছে, তারপর টাটা কেমিক্যালের রেজাল্ট আজকের দিনে রয়েছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা পেশ করবে। তো পরবর্তী ভিডিওতে আরো যে সমস্ত খবর রয়েছে এবং যেই বড় বড় কোম্পানিগুলো তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পেশ করবে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।